ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমি দেখছি যে কপি কলের কনসেপ্টটাতে গিয়ে কেন জানি একটু কষ্ট পায়, কারণ হলো রিলেট করতে পারে না যে এটারে কেমনে সলভ করা লাগবে, কেমনে সলভ করা লাগবে। আমি চেষ্টা করব ব্যাখ্যা করার। আচ্ছা, কপি কল বা পুলি এটাকে ভাবতে হবে কেমনে। আগে ভাবার জন্য আগে চিন্তা করতে হবে যে আমার কেস নাম্বার ওয়ান আমি প্রাথমিকভাবে একটা সহজ জিনিস দিয়ে চিন্তা করি, সেটা হলো কিভাবে কনসেপচুয়ালি যাবে। কেস নাম্বার ওয়ান, ধরো আমি এটা দিয়ে চিন্তা করলাম টাইপ ওয়ান। আচ্ছা, ওইখান থেকে লিখি টাইপ ওয়ান, কপি কলার মেথড টাইপ ওয়ান। একটা বস্তু M1 আর একটা বস্তু M2 ঝুলতেছে। এখন আমি ধরলাম যে M2 ইজ গ্রেটার দেন M1। আমার কথা বুঝছো ঠান্ডা মাথায়, হ্যাঁ? নেক্সট 15-16 মিনিট বা 20 মিনিট আমি একটু তোমাদের কাছ থেকে ঠান্ডা মাথায় আমার দিকে আকর্ষণ করছি, বোঝার জন্য, চিন্তা করার জন্য। তো এখন ও যে টান দিবে, ওরা যে টান দিবে, আমি ধরে নিলাম এইখানে কেস ওয়ান, এটা ঘর্ষণহীন তল, এটা হইল ঘর্ষণহীন তল, আমি ধরে নিলাম কিন্তু কোনো ঘর্ষণ নাই। তাহলে M2 যদি বড় হয়, তাহলে M2 নিচের দিকে একটা তার যে ওজন আছে সেই ওজন বরাবর নিচের দিকে কাজ করতেছে, কারণ ও ভারী। আমি একটু বলে নিলাম M2 হচ্ছে ভারী, এটা হচ্ছে ধরে নিতে হবে। আর যদি দুইটা সমান ভর হয় তাহলে তোরা দাঁড়ায় থাকবে, বা টানাটানি করলে আসলে মানে বা অন্য কোনো ঘটনা ঘটতে পারে, কারণ এখানে এয়ার ফ্রিকশন থাকবে। তো M2 যদি এটা হয়, তাহলে আমি ধরে নিলাম ওর যে ভর W2 এটা হচ্ছে M2G। কিন্তু স্যার, আমি ধরলাম যে ওরা গতিশীল হোক, এই সুতার তো উপরের দিকে একটা টান বল আছে না স্যার? টান বল আছে না স্যার? আছে। আমি ধরে নিলাম এটা হচ্ছে টি, টেনশন। তো ও যে ওরে টানতেছে, তো ও তো ওরে এই টানেও টানতেছে, তাহলে এইটারও টান বল হচ্ছে স্যার টি। দুই ক্ষেত্রে টি হবে। তাহলে M2 ভারের বস্তুটা নিচের দিকে আসবে, কারণ M2 হচ্ছে ভারী, ও নিচের দিকে পড়ে যাবে। এই কারণে M1 এই দিকে গতিশীল হবে। আমি ধরলাম এই দিকে গতিশীল হচ্ছে এ, এই দিকে যে ও গতিশীল হবে এই ত্বরণটা হচ্ছে এ। এটা হচ্ছে সিস্টেমের ত্বরণ, কারণ পুরো জিনিসটা দুইটা বস্তু একসাথে এ ত্বরণে M2-র দিকে দৌড় দিবে। তাহলে আমি এখানে ধরে নিলাম, ধরি ধরি সিস্টেমের সিস্টেমের ত্বরণ এ, সিস্টেমের ত্বরণ এ। সুতার টান বল, খেয়াল করো, সুতার টান বল হচ্ছে টি। তো M2 বস্তুর ওজন M2G, আর M1 বস্তুটা এখানে যে ওজন সেইটা হচ্ছে M1G। কিন্তু এটা তো নিচের দিকে আসতে পারতেছে না, কারণ একটা তক্তার উপরে সে আছে। তাহলে এই M1G বলটা একটা মানে রিফ্লেক্সিভ ফোর্স বা বিপরীতধর্মী প্রতিক্রিয়া বল দ্বারা নাকচ হয়ে যাবে। সুতরাং M1G আমার এখানে টেনশনের বিষয়বস্তুই না। M1G আমি টেনশনই করব না, কারণ M1G এই ওজনটা এই রিফ্লেক্সিভ ফোর্স বা এই তক্তার উপরে যে পরিমাণ তক্তা ধরে ঠেলা দিয়ে রাখছে, এই ঠেলা দেওয়ার কারণে এই ফোর্স দুইটা পরস্পরকে নাকচ করে দিচ্ছে। কিন্তু M2G তো নিচের দিকেই পড়বে। তাহলে M2 ভরের বস্তুর ক্ষেত্রে M2G নিচের দিকে পড়বে, কিন্তু সুতা তো ওকে টাইনা উপরে ধরে রাখছে, সুতার বলটা হচ্ছে উপরের দিকে। তাহলে এই যে M2 ভরের বস্তুটার ওজন M2G যেটা নিচের দিকে কাজ করতেছে, উপরের দিকের টান বল টি, তাহলে কোনটা জয়ী হবে? M2G জয়ী হবে। তাহলে M2 ভরের বস্তুটার ওজন যেটা নিচের দিকে পড়তেছে টি বলের বিপরীত ক্রমে, তাহলে M2 ভরের বস্তুর ত্বরণ হবে এটা। এই হচ্ছে F ইকুয়ালস টু MA, F ইকুয়ালস টু MA। তাহলে M1 ভরের যে বস্তুটা, এই বস্তুটার ওজন নিয়ে আমার টেনশন নাই, ওকে টান দিবে কে? টি। টি এই দিকে টান দিবে, টি যখন টান দিবে এই বস্তুটা M1 বস্তুটা এ ত্বরণের সামনে যাবে, কারণ সুতা দুইটাকে ধরে রাখছে। সুতা যদি দুইটাকে ধরে রাখে, M2 যেভাবে পড়বে M1 তাকে ওই ত্বরণে নিয়েই পড়বে। তাহলে এইটা হবে T ইকুয়ালস টু M1A। খুব খেয়াল। তাহলে আমি এখানে টি এর একটা মান পাইলাম। তাহলে আমি যদি এখন এটাকে একটা সমীকরণ বলি যে এটা 1 নম্বর সমীকরণ, আর এখানে যদি বলি এটা 2 নম্বর সমীকরণ, তাহলে 2 নং সমীকরণে টি এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে এই টি এর মানটাকে আমি সেলফ এখানে বসাই দিই। তাহলে চেহারাটা কি দাঁড়াচ্ছে যে M2G মাইনাস M1A ইকুয়ালস টু M2A। লাইনটা কি হবে? টি এর মান টি এর মান টি এর মান 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণে বসিয়ে
ঠান্ডা মাথায় ভাবো। তাহলে আমি যদি বলি স্যার আমি এখান থেকে জানি না কি, আমি এ জানি না, তাহলে M1A-টাকে ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে, আর M2G-টাকে এই পাশে রাখলাম। তাহলে তুমি একটু ভাবো, তাহলে M1A-টাকে ওই পাশে নিয়ে M2A-টাকে পাশে রেখে দিলাম। আমি শুধু জানি না হলো এ। তাহলে আমি যদি এখন দুইটার ক্ষেত্রে ধরো এটাকে কমন নেই, M1 প্লাস M2 এই পাশে নিয়ে আসলাম, তাহলে এইটা হইল M2G। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা দাঁড়াচ্ছে এই এর মান হবে সিম্পলি M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। এইটা হইলো প্রথম একটা সমীকরণ, যেটার দিকে তাকাইয়া তুমি সিম্পলি এর মান বাইর করতে পারবা। তাইলে ও যেই ত্বরণের সামনে যাবে ও সেই ত্বরণের নিচে আসবে। সুতা তো একটাই, তাহলে সুতার টান তো সেম হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে প্রথম সমীকরণ, কেস 1 বা টাইপ 1। তাহলে টাইপ 1-এ সিস্টেমের ত্বরণ ধরলাম এ আর সুতার টান বল টি। এখন যদি স্যার ধরলাম স্যার এই ম্যাথটাই আমি করব এবং আমি এখন টাইপ 2-তে ঘর্ষণ দিব। আমি বললাম যে আগেরটা আগেরটা কি ছিল? ঘর্ষণহীন তল ছিল, আমি মাইনা নিলাম। কিন্তু স্যার এখন আমি চাই এটা হচ্ছে ঘর্ষণ যুক্ত তলে চিন্তা করতে। ঘর্ষণ যুক্ত তল, সেটা কত? সেটা মানে ঘর্ষণ যুক্ত তল থাকবে। তা আমি ধরে নিলাম যে এইখানে ঘর্ষণ যুক্ত তলে ও দৌড়াচ্ছে, ঘর্ষণ যুক্ত তলে, এবং ঘর্ষণ গুণাঙ্কের মান ধরলাম 0.3 দেওয়া আছে। ঘর্ষণ গুণাঙ্ক কি স্যার? ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এই যে ঘর্ষণ বল, এটা রিফ্লেক্সিভ ফোর্সের সমানুপাতিক। তো এফ ইজ ইকুয়ালস টু ঘর্ষণ গুণাঙ্ক একটা সমানুপাতিক ধ্রুবক। তার মানে মিউ এর মান হচ্ছে ফ্রিকশন ফোর্স ডিভাইডেড বাই আর, অথবা তুমি বলতে পারো ওই বস্তুর আর মানে ওজন, তার মানে ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড বাই এমজি। তাহলে ওইখানে মিউ দেওয়া আছে, ঘর্ষণ বল, ঘর্ষণ বল এফ ইকুয়ালস টু মিউ মিউ এমজি। যদি এটা এফ এস হয় এটা মিউ এস হবে, আর যদি এটা এফ কে হয় তাহলে মিউ কে হবে। এখন স্যার বলেন খেলাটা কি হবে? এটা কয় কেজি? 30 কেজি। এটা কয় কেজি? 10 কেজি। আমি ধরে নিলাম এইটা হচ্ছে M2, এইটা হচ্ছে M1। ওর টান নিচের দিকে পড়তেছে, কিন্তু টানে ধরে রাখছে এই দিকে, আর ওর টান হচ্ছে এই দিকে। এখন ও এই দিকে ত্বরণ হবে আর ওর এই দিকে ত্বরণ হবে, এই দিকে ত্বরণ হবে। এই ত্বরণটা এ, এই ত্বরণটাও এ। কিন্তু এখন তো স্যার ঘর্ষণ আছে। ওকে ফাইন, তাহলে কি হবে? ধরি ধরি সিস্টেমের সিস্টেমের ত্বরণ হইল এ। ওকে, সিস্টেমের ত্বরণ এ। এখন ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে 0.2, এটা হচ্ছে মিউর মান। এখন স্যার গতিশীল তো হবেই, কারণ এটা 10 কেজি উইচ ইজ লেস দেন 30 কেজি। ও এদিকে দৌড় দিবে, ও এদিকে দৌড় দিবে, তাহলে এদিকে যদি দৌড় দেয় তাহলে ওর যে ওজন সেই ওজন হচ্ছে M2G। আর ওর যে ওজন সেই ওজনকে নাকচ করে দিচ্ছে ঘর্ষণ, মানে এই রিফ্লেক্সিভ ফোর্স। কিন্তু এখানে তো ঘর্ষণ আছে, তো ঘর্ষণ আছে বলে ও যে টানবে সেই টানের এগেইনস্টে ঘর্ষণ তো স্যার এই দিকে কাজ করবে। তাহলে তাহলে ভালো মতো খেয়াল করে দেখো, ভালো মতো খেয়াল করে দেখো, M2 বস্তুর জন্য ওজন M2G মাইনাস টি ইজ ইকুয়ালস টু M2A। M2G নিচের দিকে, টি উপরের দিকে। তাহলে এই বস্তুটার ওজন যদি নিচের দিকে হয় আর টি যদি উপরের দিকে হয় তাহলে এটা মাইনাস হবে এরকম। ওকে ডান। কিন্তু বস্তুতে আরেকটা আছে M1। এখন আমরা একটু আগে কি লিখছিলাম? টি, আমরা একটু আগে লিখছিলাম টি ইকুয়ালস টু M1A, এটাই তো লিখছিলাম। কিন্তু এখন তো ওর একটা ফ্রিকশন ফোর্স আছে, এই ফ্রিকশন ফোর্সটা হচ্ছে F, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ মিউ M1G, অর্থাৎ টি মাইনাস মিউ M1G। এই যে এটা, এই যে এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। এখানে ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে, রিমেম্বার এইখানে গুণাঙ্কের মান দেওয়া আছে কিন্তু ঘর্ষণ বলের মান দেওয়া নাই। তাহলে গুণাঙ্কের মান থাকলে ঘর্ষণ বল বের করার বুদ্ধি হচ্ছে এফ হচ্ছে মিউ এমজি। তাহলে এটা হচ্ছে 0.2, এম এর মান 10 আর এটার মান 9.8। 98 0.2 ইন্টু 10 মানে হচ্ছে 0.2। তাহলে কি দাঁড়াচ্ছে? 98-কে আমি 0.2 দিয়ে গুণ করলাম মানে 19.6। তাহলে এখানে ঘর্ষণ বলের মান 19.6 নিউটন। তাহলে এইখানে
এইখানে এই যে টি মাইনাস মিউ এম ওয়ান জি আর টি এম টু এ, এই দুইটা সমীকরণ এখন যোগ করে দিব। যদি যোগ করে দেই তাহলে চেহারাটা কি হবে? টি টি কাটা, টি টি কাটা, তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এম টু জি মাইনাস মিউ এম ওয়ান জি ইকুয়ালস টু এম টু এ প্লাস এম ওয়ান এ। সিম্পলি আগেরটার সাথে মাইনাস করতে হবে, এখানে টি ওয়ান ছিল। তো এখন আমি যদি এ বের করতে চাই তাহলে এম টু জি, এখান থেকে জি কমন যায়, তাহলে জি কমন গেলে এম টু মাইনাস মিউ এম ওয়ান, মিউ এম ওয়ান ইকুয়ালস টু এ কমন গেলে এম টু প্লাস এম ওয়ান। তাহলে এ বের করার সূত্র কি? এ বের করার সূত্র হচ্ছে জি এম টু মাইনাস মিউ এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এটা হচ্ছে সেকেন্ড কেস। এবার কেস নাম্বার 3 তে আসি। তাহলে এবার যদি কেস নাম্বার 3 বা টাইপ 3, আচ্ছা আসি। ধরো আমি এই রকমের একটা বস্তু, এখন তো আমি কোনো তলে দিলাম না, এবার দুইটাকে ঝুলাই দিব। কেমনে ঝুলাবো স্যার? মনে করেন স্যার দুইটাকেই ঝুলাই দেই, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা। এখন স্যার খেলাটা কি হবে? তো এখানে তো একটা তলের উপরে ছিল, ঘর্ষণ ছিল, এখানে আরো অনেক কিছু তোমরা সামনে ইন্টারে পাবা, যে ওই পুলিরও ঘর্ষণ আছে, সামনে পুলিরও ঘর্ষণ আছে। এখন এসএসসি লেভেল এত জটিলতার মধ্যে যায়নি, এগুলো কোনো জটিলতা না। যে পারে সে আসলে সবই পারে, আর যে পারে না তার জন্য একটু কষ্টদায়ক বিষয় হয়, কিন্তু সবাই আস্তে আস্তে পারবে। তো আমি ধরলাম, আবার এই পাশেরটারই এম টু ধরি চিন্তার জন্য, এই পাশেরটা এম ওয়ান। এখন এই অবস্থায় কি হবে? আমি ধরে নিলাম, খেয়াল করো, থাইকো থাইকো, হ্যাঁ আচ্ছা, আমি ধরে নিলাম এটা হলো এম টু, সেম কেস, ইজ গ্রেটার দেন এম ওয়ান। ধরো তুমি এমন একটা চেহারা দেখো, এখন তো ওর দুইজনেরই ঘর্ষণ, মানে দুইজনেরই হচ্ছে ওজন নিচের দিকে কাজ করবে। ওকে, দুইজনেরই ওজন নিচের দিকে, আমার বইয়ের মধ্যে এগুলা সব ক্লিয়ারলি লেখা আছে, দেখো। এখন যদি নিচের দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে, তাইলে এইটার ওজন হচ্ছে এম ওয়ান জি, এইটার ওজন এম টু জি। কিন্তু সুতার তো টান এইটা উপরের দিকে, এইটা উপরের দিকে, টাইনা ধরে রাখছে না, দুইটা ধরে রাখছে। এখন এইটাও টি, এইটাও টি। এখন প্রশ্ন হইলো যে স্যার, এখন তো টান তো এমনি করে চলে আসবে স্যার, কোনটা? এম টু নিচের দিকে থাকবে। তাহলে এম টু যদি নিচের দিকে থাকে তাহলে টোটাল সিস্টেমের ত্বরণ কত? ধরি, তাহলে আবার সে সেম কাহিনী, ধরি সিস্টেমের ত্বরণ, সিস্টেমের কি ত্বরণ কত? এ। তো এম টু ইজ গ্রেটার দেন এম ওয়ান, তাহলে এম টু জি নিচের দিকে নামবে। তাহলে এম টু ভরের বস্তু সেটা যতই হোক, তাহলে এম টু জি মাইনাস টি ইকুয়ালস টু এম টু এ। এম টু জিটাই তো জিতবে টি এর তুলনায়, কোন ত্বরণে নামবে? এম টু এ ত্বরণে। তাহলে ও কোন ত্বরণে উঠবে? ও কোন ত্বরণে উঠবে? এ ত্বরণে। ও কোন ত্বরণে নামবে? এ ত্বরণে। রোলিং। তাহলে এম ওয়ান এর জন্য, এম ওয়ান এর জন্য তাহলে টিটা জিতবে, টি মাইনাস এম ওয়ান জি ইকুয়ালস টু এম টু এম ওয়ান এ। কেন আমি মাইনাস দিলাম? কারণ এখানে জিতবে এম টু জি, এখানে জিতবে টি, কারণ এই টি এবং এই টি সেম, টান তো সেম। এখন যদি আমি এই দুইটা সমীকরণ যোগ করি তাহলে সিম্পলি এই টি আর টি কাটা, এবং সহজ একটা কনসেপচুয়াল জিনিস চলে আসে, সেটা আমি যদি যোগ করি এম টু জি প্লাস এম ওয়ান জি ইকুয়ালস টু এম টু প্লাস, মানে আমি যদি এমনি লিখি আর কি, এম টু এ প্লাস এম ওয়ান এ। এখন যদি আমি এ এর মান চাই, কেন আমি বারবার এ এর মান বলতেছি? কারণ জি এর মান তো আমি জানি, অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট আই ডোন্ট নো এ। কেন এ জানি না? এম এর মানের সাথে এর মানের পরিবর্তনটা হবে। তাহলে সেম অবস্থায় আমি যদি এখানে জি এর মানটা লিখি এম ওয়ান প্লাস এম টু, এখানে যদি এ এর মান লিখি এম ওয়ান প্লাস এম টু, ওটা তো মাইনাস হবে, দেখছো দুষ্ট কোকিল, এটা মাইনাস, তাহলে এটা মাইনাস, এই জন্য তো কাটাকাটি যাচ্ছে। তাহলে এম ওয়ান প্লাস এম টু, তাহলে এইখানে এর মান হচ্ছে জি এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এটা হচ্ছে আরেকটা সমীকরণ, সূত্র আর কি, সমীকরণ বলতে সূত্র, এর মান বের করার। হ্যাঁ ঠিক আছে। ওহো, এখানে টু হবে না, দেখছো কি দুষ্ট দুষ্ট কাজ করতেছি, এটা এখানে আসবে, তাইলে এটাও এখানে যাবে।
দুঃখিত দুঃখিত, কারণ টু এর মান তো বড়, M2 তো বড়, তাহলে মাইনাস হবে আর কি। সরি, আমি ওই যে আগে প্লাস হিসাব করে ওয়ান টু কে আলাদা করে ফেলছি। এই হচ্ছে ডেটা M2 মাইনাস M1, M1 প্লাস M2। সহজ জিনিস। তো কেস টু বা টাইপ টু তে কি ছিল? ঘর্ষণ ছিল। টাইপ ওয়ানে সেম জিনিসের ঘর্ষণ ছিল না, টাইপ টু তে ঘর্ষণ ছিল। টাইপ থ্রি তে কি হয়েছে? রোলিং ফ্রিকশন, দুইটাই দুই পাশে ঘুরতেছে। তাহলে এখন যদি স্যার বস্তু তিনটা হয়ে যায়, হইতেই পারে, হইতেই পারে। ধরো আমি এরকম একটা জিনিস চিন্তা করলাম, M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3। এখন চিন্তা করো এটা কখন ফাংশনাল হবে। ধরলাম অবশ্যই M1 এর মানের চাইতে M2 ছোট হইতে হবে, M2 চাইতে M3 ছোট হইতে হবে, তা না হলে কিন্তু এটা দৌড়াবে না। আচ্ছা, এটা দৌড়ানোর বুদ্ধিটা হচ্ছে, এখন দৌড়াবে কেমনে? M1টা নিচের দিকে, বুঝো আমার কথাটা ক্লিয়ার করে বুঝো ঠান্ডা মাথায়। তাহলে M1G নিচের দিকে, M2G এই এই যে এটার ওজন, ওজন তো সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে ওজন যদি নিচের দিকে কাজ করে, এই ওজন নিচের দিকে কাজ করে, কিন্তু বিষয়টা এরকম হবে না। বিষয়টা হচ্ছে এইখানে যে টান উপরের দিকে T1, এখন তো স্যার T1 হবে। কেন? কারণ ওইখানে একটা বস্তু আছে স্যার, তাহলে এইখানে একটা টান কাজ করবে, সেটা হচ্ছে T1। তো ওই বস্তুটার সাথে এই সুতাটা ভিন্ন ভর দিয়ে যুক্ত বলে টানের মানটা বা টান বলটা ভিন্ন হবে। তাহলে এই টি হচ্ছে টান বল। তেমন যে নিচের দিকে, তেমন যদি নিচের দিকে হয়, তাহলে এইবার তো টি এটা উপরের দিকে উঠবে, এটা হচ্ছে T2। তাহলে ওকে কি বলে টানতেছে? T2। কিন্তু আসলে এই বস্তুটা দুজন দুই দিক থেকে টানতেছে, টানতেছে না? ও টানতেছে এদিকে, ও টানতেছে এদিকে। নাও ইউ ইমাজিন ও আসলে যাবে কোন দিকে? ও যাবে এই দিকে, ও আসবে এইদিকে, ও যাবে এইদিকে। তাহলে এটা কি ত্বরণে নিচে যাবে? এ ত্বরণ। ও কি ত্বরণে উপরে উঠবে? এ ত্বরণ। ও কি ত্বরণে নিচে নামবে? এ ত্বরণ। এখন তুমি তিনটাকে ভাবো, ঠান্ডা মাথায় ভাবো, সিম্পল সিম্পল। এবার আসো M1 ভরের বস্তুর জন্য, M1 ভরের বস্তুর জন্য কে নামতেছে? M1G নামতেছে, M1G। দেখো ইজি, উপরে টানতেছিল কে? T1। মানে সিস্টেমটা নামবে তো নিচের দিকে, তাহলে কততে নামবে? M1 এতে নামবে। এটা হইলো 1 নম্বর সমীকরণ। ওকে, M2 বস্তু, এটা M2 বস্তু উপরের দিকে উঠবে, উঠবে উপরের দিকে। তাহলে টানতেছে কে? T2। নিচের দিকে কে? M2G। কে জিততেছে? T2। তাহলে T2 জিততেছে, মাইনাস M2G ইকুয়ালস টু M2A। এটা হচ্ছে কয় নম্বর সমীকরণ? 2। এবার এই যে মামুর বেটা M3, ওরে টানে এইদিকে T1, এইদিকে টানে T2, এদিকে টানে T1, এদিকে টানে T2, তব भी क्या होगा? এটা এদিকেই আসবে। তাহলে কে জিতবে? T1। তাহলে M3 দিকে জিতবে T1, T2 কে হারাইয়া M3A। এটা হলো কয় নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। দিব সব যোগ করে যা আছে কপালে দিলাম, যোগ করে দিলাম। দেওয়ার পরে এই -T1 + T1 কাটা, +T2 -T2 কাটা, জীবনে কি আছে দেখো। তাহলে এখানে থাকতেছে M1G মাইনাস M2G ইকুয়ালস টু, দিলাম সব যোগ করে, M1A প্লাস M2A প্লাস M3A। এখন আমি জি কমন নিলে এখানে থাকতেছে M1 মাইনাস M2। কেন? M1 বেশি ছিল, তাহলে আমার এখান থেকে A কমন নিলে থাকতেছে M1 প্লাস M2 M3। তাহলে এখান থেকে A এর মান হচ্ছে জি M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 M2 M3। এখন তোমরা আমারে বলো এই জিনিস কেন কঠিন হবে? কেন কঠিন হবে? ওই M1টা নিচের দিকে, তাহলে মানে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমরা জানি F ইকুয়ালস টু MA। তো এর মান হচ্ছে F ডিভাইডেড বাই M। তাহলে F ইকুয়ালস টু mg। এখানে কোন mg? M1G। কেন? কারণ M1G নামতেছে, কে উঠতেছে? M2G। কেন? M2 M1 এর চাইতে হালকা। তাহলে এখানে কে জিততেছে? এখানে জিততেছে M1G মাইনাস M2G। আর এখানে কয়টা বস্তু আছে? 3টা বস্তু, 3 বস্তুর ভর একসাথে, তাহলে ডিভাইডেড বাই M1 M2 M3। এটা হচ্ছে এর ভ্যালু। এই হচ্ছে ম্যাথ। তোমাদেরকে আমি 4টা টাইপ পড়াইলাম। এই হলো টাইপ নাম্বার 4, এই হলো টাইপ নাম্বার 3, এই হলো টাইপ নাম্বার 2,
আর এটা হলো টাইপ নাম্বার 1। প্রাথমিকভাবে দেখতে মনে হবে জিনিসটা খুবই কনফিউজিং মনে হইতেছে, কিন্তু এইটাই হচ্ছে ফিজিক্স। একটু যদি মনোযোগ দিয়ে নিজের ব্রেনটাকে খাটাও যে টিচার কি বললো, আমি সহজ করে বলছি, এখানে আরো অনেক কিছু আছে, আমি সহজ করে এসএসসি লেভেলের একটা বাচ্চাকে বোঝানোর জন্য সহজ ভাষায় বলছি। এবার তোমরা আমরা বলো, এই টাইপ 1, এই যে টাইপ 2, এই যে টাইপ 3 এবং এই যে টাইপ 4। কপিকলের কনসেপ্ট এরপরেও আরো একটা আছে। কেমনে? আমি যদি এরপরে এখানে যদি আমি একটা ঘর্ষণ দিয়ে দিই, খালি যদি এখানে একটা ঘর্ষণ গুণাঙ্কের মান দিয়ে দিই বা ঘর্ষণ বল দিয়ে দিই, এইখানে খালি একটা গ্যাঞ্জাম লাগবে, T1 - T2 মাইনাস ঘর্ষণ বলটা হয়ে যাবে এখানে, যদি ঘর্ষণ থাকে। মানে এটা টাইপ 5, টাইপ 5। তাহলে এইখানে ঠান্ডা মাথায় টাইপ 5 যদি আমি একটু চিন্তা করি, যে এইখানে টাইপ 5 চিন্তা করতেছি আমি, যে টাইপ 5 যদি আমি ভাবি, এখন আমি ঘর্ষণ বল দিয়ে দিব, তো ঘর্ষণ বলের মান হচ্ছে ধরো এফ এর মান 2 নিউটন। তাহলে কি হবে, সেলফ যদি এখানে 2 নিউটন থাকে, সেলফ এটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। কেমনে? তখন তখন মানটা এমন হবে না, তখন কি হবে, এই যে T1 - T2 আছে না, এইখানে আইসা এদিকে কে জিততেছে, T1, এদিকে T2, ঘর্ষণ বল এইদিকে, কারণ ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে। তাহলে এইখানে হচ্ছে T1 - T2 - F, এইটাই হবে, আর কিচ্ছু না। তাহলে এখানে কি দাঁড়াবে, T1 T1 কাটা হবে, তখন তখন এখানে T1 T1 কাটা, T2 T2 কাটা, মাইনাস এফ আছে না, তখন এইখানে একটা মাইনাস এফ হয়ে যাবে শুধু। তো এই মাইনাস এফটা খালি এখানে অ্যাড হবে, মাইনাস এফ, যে M1G - M2G - F। তাহলে কি দাঁড়াচ্ছে, M1G - M2G, লাইনটা হবে এরকম, M1G দাঁড়াও, M1G -M2G - F, আর কিচ্ছু না। তাহলে এখান থেকে ওই যে পুরোটা M1G - M2G - F, তো তখন এটা পুরোটা এখানে থাকবে এরকম, যে M1G - M2G - F। তো সেলফ এখানে এসে এরকম হবে, যে M1G - M2G - F। এইটাই এইটাই টাইপ 5 পর্যন্ত দেখালাম। এখন তোমরা আমারে বলো, আমি কি সৃজনশীল সমাধান করে দিব, নাকি তোমাদেরকে আমি পুরো সৃজনশীল সমাধানের বেসিক শিখাই দিব? বলো। কপি কলের ম্যাথ নাকি তোমরা পারো না? কিসের জন্য তোমরা পারো না? কি আছে এই ভংটার মধ্যে? স্যার পারি না, এটা তো বুঝি না, কেন কেন রে, কেন? নাথিং স্টাফ হিয়ার, নাথিং স্টাফ। শোন, টি এর মান যে তোরা বুঝোস না, দেখ টি এর মান বুঝোস না যে বললি একটা কথা, কোথায় যাব আজকে, যে পরিমাণ স্লাইড আমি নিছি, ও পড়াইতে পড়াইতে কোথায় যে যাব আমি। আচ্ছা দাঁড়া, টি এর মান যে বুঝিস না, কপি কলের কনসেপ্টে দেখ, একটা জিনিস ফিল কর, একটা জিনিস ফিল কর। মনে কর যে রোলিং ফ্রিকশনে, রোলিং ফ্রিকশনটা হচ্ছে এইরকম, রোলিং ফ্রিকশনে এইরকম, তো এই দড়িটা দিয়া, এই দড়িটা দিয়ে এইখানে, এই দড়িটা দিয়ে এইখানে। এখন তুই মনে কর যে এখানে যে বস্তুটা বানলি আর এইখানে যে বস্তুটা বানলি, এই মামুর বেটা তো একই সুতা দিয়ে আটকানো। তো একই সুতা দিয়ে যদি আটকানো হয়, এই জিনিসটা একদম ওপর ওপর আপ ডাউন করবে, এখানে কোনো মাঝখানে আর কেউ নাই, কারণ এটা তো রোলিং ফ্রিকশন, এটা শুধু ঘুরতেছে। তো এখানে যদি M1 ভর আর এখানে যদি M2 ভর হয়, তাহলে এইটার টিও উপরের দিকে, এইটার টিও উপরের দিকে, তখন টি একটাই হবে। বাট ইফ ইফ দ্য থিং হ্যাপেন লাইক দিস, যে এখানে তিনটা অবজেক্ট আছে, এখানে তিনটা অবজেক্ট আছে, অবজেক্ট তিনটা আছে, টান দিলাম, আরে অবজেক্ট তিনটা আছে বুঝিস তো, তিনটা অবজেক্ট হচ্ছে, এখানে একটা, এখানে একটা, ওইখানে একটা। মানে আমি বললাম যে এইখানে একটা গোল্লা, এই একটা, তারপরে হইলো এই একটা। এখন তুই চিন্তা করে দেখ, তুই বলতেছিস কি প্রাচুর্য, দেখ এইটা হইলো M1, অবশ্য তোর প্রবলেম হয় না, বাকিদের হয়, না হইতে পারে M3, তিনটা বস্তু। এখন ওর টান আর ওর টান তো এক নাও হইতে পারে, তখন যদি ডিফারেন্ট আরেকটা বস্তু থেকে দুই দিকে চলে যায়, তখন এই টান হবে T1, এই টান হবে T2, হোয়াট এভার দ্য থিং ইজ, দুইটা দুই দিকে যাবে। কিন্তু এখানে জিতবে কে, যার ভর বেশি। এখন আমি যদি বলি M2 এর ভর বেশি, তাইলে M2G নিচে নামবে, M1G তো নিচেই কাজ করতেছে, এই T1টা উপরের দিকে উঠবে, আর এই T2টা নিচের দিকে আসবে। তাহলে ওর ক্ষেত্রে কি হবে, ওর ক্ষেত্রে হবে M2G - T2 = M2A। ওর ক্ষেত্রে কি হবে, ওর ক্ষেত্রে হবে T1 - M1G সমান
M1 এ, তাহলে ওর ক্ষেত্রে কি হবে? ওর ক্ষেত্রে হবে T2 মাইনাস T1 ইকুয়ালস টু M3A। এইটাই হলো বিষয়। শেষ শেষ। এখন তুমি বলো এই চ্যাপ্টারে কপি কলের কোন ম্যাথ তুমি পারবা না? এবার তুমি বোর্ড, ক্যাডেট কলেজ খুইজা অঙ্ক বাইর করো। টি এর ভ্যালু কেমনে বাইর করবা? এটা কোনো বিষয় হইলো? তুমি টি এর ভ্যালু বাইর করবা হইলো, তুমি জিজ্ঞেস করলা টি এর ভ্যালু, এই যে তোমার এখান থেকে এ বাইর হবে না, এ, তুমি তো এ বাইর করবা, তুমি সিস্টেমের ত্বরণ তো জানো না। তাহলে সিস্টেমের ত্বরণ, হচ্ছে এ। এই ত্বরণ তো তুমি জানো না। এ যখন বাইর করবা, এই সমীকরণ থেকে বের হবে না, আমরা এতক্ষণ ধরে এই বাইর করলাম, ওই এর মানটা তুমি খালি এখানে বসায় দিবা। তুমি দেখো এখানে এই যে T2 এর মান বাইর করতে পারবা, তুমি যে কোনো টি এর মান বাইর করতে, খালি এর মানটা বসায় দাও। M1 M2 M3 তো তোমার কাছে জানা থাকবে। দ্যাটস অল। কপি কল ডান, কপি কল শেষ। এবার আমারে তুমি দেখাও যে কোন ম্যাথ তুমি কপি কলের কোন ম্যাথ পারবা না।